যদি আপনারা প্রথম থেকে শুরু করেন তাহলে জানতে পারবেন যে 1983 সালে আনন্দ নামে একটি ছোট্ট শহরে, যেটি গুজরাটে অবস্থিত, সেখানে তার জন্ম হয়। দিল্লিতে এসে তিনি ভর্তি হন দিল্লি পাবলিক স্কুলে। সেখান থেকে 2001 সালে তিনি পাস করেন এবং তারপরে তিনি চলে যান আইআইটি মাদ্রাজ। 2012 সালে তিনি তার সেকেন্ড স্টার্টআপ শুরু করে, তার নাম ফ্যাবব্যাগ। ফ্যাবব্যাগ ছিল একটি সাবস্ক্রিপশন বেসড একটা কোম্পানি, যা কনজিউমারদেরকে মান্থলি হিসেবে কিছু বিউটি প্রোডাক্টস পাঠাতো। তিনি তার প্রথম লিপস্টিক লঞ্চ করেন, যেটি মার্কেটে রমরমা বিজনেস করেছিল সেই সময়, একটি ম্যাট লিপস্টিক। কনজিউমারদেরকে জানতে হবে যে আপনার প্রোডাক্ট কি, তারা ইউজ করবে, ফিডব্যাক দেবে, তবেই কিন্তু আপনি রাইট প্রোডাক্ট তৈরি করতে পারবেন। কলেজ গোয়িং গার্লস থেকে শুরু করে হাউসওয়াইফ, মেকআপ পার্সোনালিটি কিংবা সেলিব্রিটি, সবার কাছে একটা জিনিস কিন্তু খুব কমন, সেটা হলো একটি মেকআপ প্রোডাক্ট। মেকআপ প্রোডাক্ট ছাড়া একটি মেয়ে কিন্তু কিছু ভাবতেই পারে না, স্পেশালি আজকের দিনে। কিন্তু যখন পুরনো টাইম ছিল, স্পেশালি আমাদের মায়েদের টাইমে, তখন একটা লিপস্টিক কিংবা খুব বেশি থেকে বেশি একটা ফাউন্ডেশন, সেটাও কিন্তু শেডটা ঠিক ম্যাচ হলো কি হলো না সেটার দিকে কিন্তু এমন কিছু কেউ তাকাতো না। কিন্তু এখন প্রত্যেকটি মেয়ে খুব কনসিয়াস, তারা কিন্তু মেকআপ প্রোডাক্ট ইউজ করে। এবং আগেকার দিনে ল্যাকমে যে মেকআপ ব্র্যান্ডটি ছিল সেটি কিন্তু সবার ঘরে ঘরে থাকতো, কিন্তু আজকে ভারতীয় প্রোডাকশন, ভারতীয় মেয়েদের জন্য স্পেশাল একটি কসমেটিক্স, তা হলো সুগা কসমেটিক্স। সুগা কসমেটিক্স শুরু হলো কি করে, তার জার্নিটা কীরকম, ভারতবর্ষে প্রোডাকশন কিভাবে হলো, এই সমস্ত কিছুর ব্যাপারে আজকে ভয়েস আনপ্লাগড চ্যানেলের সেকেন্ড এপিসোডে আমরা চলে এসেছি। এবং আজকে আমরা জানবো সুগা কসমেটিক্সের সাকসেস স্টোরি এবং তার কো ফাউন্ডার বিনীতা সিংয়ের ব্যাপারে। বিনীতা সিং কবে একটি স্বপ্ন দেখেছিলেন মেকআপ প্রোডাক্ট তৈরি করার, তা যে আজকে 4100 crores-এর কোম্পানি হয়ে উঠবে তা তিনি কখনো ভাবেননি। কিন্তু তার কিছু স্ট্র্যাটেজি, তার কিছু প্ল্যানিং এবং তার কিছু নলেজ দিয়ে তিনি সেটি সাকসেসফুল করেছেন। চলুন আজকে শুরু করা যাক সুগা কসমেটিক্স এবং বিনীতা সিংয়ের সাকসেস স্টোরি। বিনীতা সিং এখন একজন সাকসেসফুল এন্টারপ্রেনার, একজন ফেমাস পার্সোনালিটি। তাকে আমরা শার্ক ট্যাঙ্কে দেখেছি, কিন্তু এতদিনের যে জার্নি সেটি কিন্তু আমাদের সকলকে নাড়া দেবে। যদি আপনারা প্রথম থেকে শুরু করেন তাহলে জানতে পারবেন যে 1983 সালে আনন্দ নামে একটি ছোট্ট শহরে, যেটি গুজরাটে অবস্থিত, সেখানে তার জন্ম হয়। তার মা ছিলেন ICMR-এর একটি PhD হোল্ডার এবং তার বাবা তেজপি সিং, তিনি ছিলেন বায়োফিজিসিস্ট এইমসের। কিছু বছর পরে তারা দিল্লিতে চলে আসে। দিল্লিতে এসে তিনি ভর্তি হন দিল্লি পাবলিক স্কুলে। সেখান থেকে 2001 সালে তিনি পাস করেন এবং তারপরে তিনি চলে যান আইআইটি মাদ্রাজ। সেখান থেকে 2005 সালে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করার পর তিনি চলে যান আহমেদাবাদে IIM-এ। সেখানে তিনি MBA ডিগ্রি হোল্ড করেন। MBA পাশ করার পর তিনি একটি জব অফার পান একটি ইনভেস্টমেন্ট ব্যাংকিং কোম্পানিতে, যার অ্যানুয়াল প্যাকেজ ছিল 1 কোটি টাকা। কিন্তু সেই প্যাকেজটাকে তিনি রিজেক্ট করেন শুধুমাত্র এন্টারপ্রেনার হবে বলে, এবং তার প্রথম স্টার্টআপ শুরু করে একটি লঞ্জারি ব্র্যান্ড দিয়ে। এবং বিভিন্ন জায়গায় ফান্ডিং এবং বিভিন্ন জায়গায় রিজেকশন পাওয়ার পর সেই প্রথম স্টার্টআপটি বন্ধ করতে তিনি বাধ্য হন, কারণ প্রত্যেকটি জায়গায় ফান্ডিংয়ের অভাবে রিজেকশন পেতে পেতে তাকে বন্ধ করতেই হয়। কিন্তু তিনি এখানে থেমে থাকেন না। 2012 সালে তিনি তার সেকেন্ড স্টার্টআপ শুরু করে, তার নাম ফ্যাবব্যাগ। ফ্যাবব্যাগ ছিল একটি সাবস্ক্রিপশন বেসড একটা কোম্পানি, যা কনজিউমারদেরকে মান্থলি হিসেবে কিছু বিউটি প্রোডাক্টস পাঠাতো। কিন্তু সেই পার্টিকুলার কোম্পানি কিন্তু সেরকমভাবে ফ্লারিশ করে না, পরবর্তীকালে খুব বেশি করে কনজিউমার সেটিকে অ্যাকসেপ্ট করে না। এরপরে 2015 সালে তিনি তার হাজব্যান্ড কৌশিক মুখার্জি, এখন তিনি তার কো ফাউন্ডার, তিনি শুরু করেন একসাথে সুগা কসমেটিক্স। সুগা কসমেটিক্স বেসিক্যালি শুরু করেছিল ইন্ডিয়ান মেয়েদের কিংবা ইন্ডিয়ান মহিলাদের প্রবলেমকে আইডেন্টিফাই করে। কিভাবে? ল্যাকমে, মেবলিন এরকম কিছু ব্র্যান্ড ছিল যারা পার্টিকুলার কিছু শেডস অফ লিপস্টিক কিংবা কিছু শেডস অফ ফাউন্ডেশন তারা বের করতো। তারা কিন্তু প্রত্যেকেই রিচ করছো হাই এন্ড কিছু কাস্টমারদের থেকে, যারা বেশ রিচ, তারা অনেক টাকা দিয়ে সেই প্রোডাক্টগুলোকে কিনতে পারবে। কিন্তু কিছু অ্যাফোর্ডেবল প্রোডাক্ট এবং ইন্ডিয়ান স্কিন টোন অনুযায়ী এমন কিছু প্রোডাক্ট কিন্তু ছিল না মার্কেটে, যা প্রত্যেকটি কলেজ গোয়িং গার্লস থেকে শুরু করে হাউসওয়াইফ থেকে শুরু করে প্রত্যেকেই অ্যাফোর্ড করতে পারবে। তিনি তার প্রথম লিপস্টিক লঞ্চ করেন, যেটি মার্কেটে রমরমা বিজনেস করেছিল সেই সময়, একটি ম্যাট লিপস্টিক।
তার ছিল বিভিন্ন শেডস, এবং সেই ম্যাট লিপস্টিক প্রথমে সুগা কসমেটিক্স নিয়ে আসে, অনলাইন অফলাইনে পুরো ধামাকা মাচিয়ে দিয়েছিল সেই ম্যাট লিপস্টিক। এরপরে শুরু করেন তিনি ম্যাট এমন কিছু ফাউন্ডেশন, কিছু পাউডার্স, যা সকাল থেকে যদি কোনো একটি মেয়ে অ্যাপ্লাই করে নিজের অফিস যায় কিংবা বিভিন্ন কাজ করতে যায়, রাত্রির অবধি কিন্তু তা স্টে করে। ভিনিতা সিং তিনি তার একটা রিসেন্ট ইন্টারভিউতে বলেছিলেন যে আজকালকার ছেলেমেয়েরা চায় যে খুব তাড়াতাড়ি সাকসেস, এবং যাতে ধরুন একটা ক্রিপ্টো আপনি আজকে কিনছেন, সেই ক্রিপ্টোকারেন্সি আপনি চান যে 1 বছরের মধ্যে আপনাকে ডাবল রিটার্ন দেবে, কিংবা কোনো একটা কিছু আপনি কাজ শুরু করছেন 3 মাসের মধ্যে তার রেজাল্ট পাওয়া যাবে। সেটা কিন্তু প্র্যাকটিক্যাল ওয়েতে কোনোদিনও সম্ভব নয়। আজকে সুগা কসমেটিক্স 2015 থেকে শুরু করে আজকে 2024-এ দাঁড়িয়ে এই জায়গায় এসে পৌঁছেছে। তার জন্য দরকার পারসিস্টেন্স, তার জন্য দরকার পারসিভিয়ারেন্স, তার জন্য দরকার পেশেন্স, এবং তার জন্য দরকার লটস অ্যান্ড লটস অফ নলেজ, যা আপনি একমাত্র সময় স্পেন্ড করেই পেতে পারবেন। ভিনিতা সিং আরও বলেন যে তিনি 23 বছর বয়স অবধি, অর্থাৎ যতদিন তিনি IIM আহমেদাবাদে ছিলেন ততদিন অবধি এমন কাজ তিনি করে গেছেন যাতে তিনি শিওর শর্ট সাকসেস পাবেন। এই শিওর শর্ট সাকসেস পাওয়ার জন্য তিনি ফেলিওরকে খুব ভয় পেতেন, কিন্তু উনি সবসময় জানতেন এক না একদিন তাকে ফেলিওর ফেস করতেই হবে। যখন তার স্টার্ট আপ জার্নি তিনি শুরু করেন তখন তিনি জেনেছিলেন যে ফেলিওর কাকে বলে। তিনি হাই পেড 1 কোটি টাকার একটা জব ছেড়ে একটা সার্ভিস কোম্পানিতে জাস্ট 10,000 টাকা নিয়ে প্রত্যেক মাসে মুম্বাইয়ের মতো শহরে মাস কাটাচ্ছিলেন। শুধু সেখানেই শেষ নয়, তিনি যে কোনো ইনভেস্টরের কাছে যখন তিনি গেছেন কিংবা তার কো-ফাউন্ডার গেছেন, তারা দুজনেই কেউই এমন কোনো স্ট্রং ব্যাকগ্রাউন্ড থেকে ছিল না যে কোনো কো-ফাউন্ডার তাদেরকে ফান্ডিং করতে পারবে, কিন্তু তারা সেই সমস্ত জায়গাকে ক্র্যাক করে বেরিয়েছে। একটা সময় এমনও এসেছিল যখন সুগা কসমেটিক্সের ভিনিতা সিং ভেবেছিলেন যে আর কোনো ফান্ডিং তিনি নেবেন না, তিনি নিজের স্টার্ট আপ শুরু করবেন একেবারে বুটস্ট্র্যাপ, অর্থাৎ নিজের অ্যাকাউন্টে যেটুকু টাকা আছে সেই টাকা দিয়ে তিনি সুগা কসমেটিক্সকে শুরু করেছিলেন। মুম্বাইতে বিজনেস শুরু করার পর 5 বছর অক্লেশ পরিশ্রম এবং তার নিজের ডেডিকেশন সার্ভিস দেওয়ার পরও তার কোম্পানি 3 থেকে 4 কোটি টাকার মাত্র টার্নওভার করেছিল, কিন্তু তার স্বপ্ন ছিল আনকনভেনশনাল। তিনি সবসময় একটা ওয়ার্ল্ড ক্লাস কোম্পানি তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু এই 3-4 কোটি টাকার টার্নওভার তাকে স্যাটিসফাই করেনি। তিনি জানতেন এইখান থেকে তাকে বেরোতে হবে, এমন একটি পাথ তাকে চুজ করতে হবে যা আগামী 20 বছরে ইন্ডিয়ান কনজিউমারদের কাছে অনেক অনেক বেশি ডিমান্ডিং হয়ে উঠবে, এবং তা ছিল কসমেটিক্স ব্র্যান্ড। কারণ মেয়েরা প্রত্যেক দিন অনেক বেশি স্বাবলম্বী হচ্ছে, কনফিডেন্ট হচ্ছে, এবং নিজের নাম সমাজে এমন একটি জায়গায় নিয়ে পৌঁছে দিতে চাইছে, তার জন্য তাকে দেখতে এবং শুনতে এবং সব কিছু ক্ষেত্রে তাকে টপ হতে হবে। তার জন্য যে মেকআপ ব্র্যান্ড তিনি বের করেছিলেন, সেই মেকআপ প্রোডাক্টও হতে হবে অ্যাফোর্ডেবল, কারণ প্রত্যেকটা মানুষের পক্ষে কিন্তু 2,000-5,000 টাকা দিয়ে একটা মেকআপ প্রোডাক্ট কেনা সম্ভব নয়। তাই জন্য জাস্ট 300 টাকা থেকে 500 টাকা রেঞ্জে তিনি অ্যাফোর্ডেবল মেকআপ প্রোডাক্টস শুরু করেছিলেন। এবারে আসি, যে কোনো একটি কোম্পানি শুরু করতে গেলে আমরা সবাই জানি তার মার্কেটিং করতে হয়, প্রচার করতে হয়। প্রচার না করলে কিভাবে মানুষ জানতে পারবে সেই সমস্ত প্রোডাক্টের ব্যাপারে? কিন্তু এই ক্ষেত্রে সুগা কসমেটিক্স ঠিক উল্টোটা খেলেছিল। ঠিক কি করেছিল তারা নিজের প্রোডাক্টের ওপর ফোকাস করেছিল। ভিনিতা সিং ভারতবর্ষের এমন কোনো জায়গায় নেই, এমন কোনো ফ্যাক্টরি নেই যা তিনি বাদ দিয়েছিলেন। তিনি চেষ্টা করেছিলেন প্রত্যেকটা জায়গা থেকে বেটার এবং বেস্ট প্রোডাক্ট ইনগ্রিডিয়েন্টসকে কালেক্ট করা এবং সেই কালেকশনের মাধ্যমে কোয়ালিটি তৈরি করা। শুধু কোয়ালিটি যখন তিনি বাড়াতে থাকছিলেন তখন প্রাইস পয়েন্টও বেড়ে যাচ্ছিল। তখন তিনি মাথায় রেখেছিলেন যে কোয়ালিটি এবং ইনগ্রিডিয়েন্টসকে এমন করতে হবে যা হতে হবে অ্যাফোর্ডেবল প্রত্যেকটি মানুষের কাছে। এবার আপনি যদি মনে করেন আজকে ঘরে বসে আপনারও একটি শখ নিজের একটি কসমেটিক ব্র্যান্ডকে শুরু করবেন, তার জন্য তাকে এই ভিডিওটা পুরো দেখতেই হবে, কিন্তু এবার তার সাথে সাথে নিজস্ব কিছু পয়েন্টস বের করতে হবে। আপনাকে দেখতে হবে যে কোথায় আপনি অ্যাফোর্ডেবল এবং বেস্ট কোয়ালিটি ইনগ্রিডিয়েন্টস পাবেন। আপনাকে দেখতে হবে কোথায় আপনি রাইট প্যাকেজিং পাবেন, এবং সেই সমস্ত কিছুর সংমিশ্রণই কিন্তু একটা রাইট প্রোডাক্ট আপনাকে তৈরি করে দিতে পারবে। মার্কেটিং স্ট্র্যাটেজির কথা বলতে গেলে আপনাকে সুগা কসমেটিক্সের একটা খুব ইনোভেটিভ পয়েন্টকে নোট করতে হবে। তারা চেয়েছিল যে তাদের প্রোডাক্ট যে কনজিউমাররা ব্যবহার করছে তারাই অ্যাডভার্টাইজ করবে। তারা কিন্তু প্রথম দিকে কোনো হাই এন্ড মডেল কিংবা কোনো অ্যাক্টর কিংবা অ্যাক্ট্রেসকে কিন্তু অনবোর্ড করেননি। তারা জানতো যে সেটা অনেক বেশি কস্ট এফেক্টিভ হবে না, কস্ট অনেক বেড়ে যাবে মার্কেটিংয়ের বাজেট যদি বাড়তে থাকে তাহলে প্রোডাক্টের কিন্তু প্রাইস বাড়তে থাকবে।
আপনারা যদি আজও তাদের ইউটিউব কিংবা ইনস্টাগ্রাম পেজ ফলো করেন, দেখতে পাবেন যে প্রত্যেক আপনার আমার মতন প্রত্যেক সাধারণ মেয়েরা তারা নিজেরা মেকআপ অ্যাপ্লাই করছে এবং সে অ্যাপ্লাই করে বিফোর আফটার কিভাবে নিজের লুককে রেডিয়েন্স করছে সেইটা আপনারা সেখান থেকে দেখতে পাবেন। আর এটাই ছিল সুগা কসমেটিক্সের একেবারে একটি ধামাকেদার মার্কেটিং স্ট্র্যাটেজি, যেটা সাকসেসফুল হয়ে যায়। ভিনিতা সিং একটি রিসেন্ট ইন্টারভিউতে বলেছিলেন যে কিভাবে একজন ফিমেল এন্টারপ্রেনারও সাকসেসফুল হতে পারে। একজন ফিমেল এন্টারপ্রেনারের কথা চিন্তা করলেই আমরা চিন্তা করি যে সেই এন্টারপ্রেনার কি বিবাহিত, সেই এন্টারপ্রেনার কি একজন মা, তাহলে যদি সেটি হয় তাহলে কিভাবে একটা সাকসেসফুল বিজনেস তারা ক্রিয়েট করতে পারে। তিনি বলেছেন যে একজন গুড সিইও একজন বেস্ট প্যারেন্ট হতে পারে, আবার একজন বেস্ট প্যারেন্ট একটা গুড সিইও হতে পারে, কারণ এই কোয়ালিটিগুলো সেই মানুষটারই মধ্যে থাকে যেটা একজন সিইও এবং একটি মাদার দুজনেই এনহ্যান্স করতে পারে। এরপরে যদি বলি পার্টনারশিপের কথা, পার্টনারশিপ তো বাইরের লোক হতে পারে। যদি সেই পার্টনারশিপ হয় আপনার নিজের হাজব্যান্ড, তাহলে বাড়ির ঝগড়া বাইরের ঝগড়া সব কিছু একত্রিত হয়ে গেল কি না। কিন্তু সেই ক্ষেত্রেও ভিনিতা সিং বলেছেন যে দুটো মানুষের মধ্যে যদি ইকুয়েশন ঠিক থাকে এবং তাদের বাউন্ডারিজ যদি আগে থেকে সেট করে নেওয়া যায়, তাহলে কিন্তু এই প্রবলেমসগুলো হবে না। তা বলে কি তিনি সেই প্রবলেম ফেস করেননি? তিনি বলেছেন হ্যাঁ, অবশ্যই তিনি সেই প্রবলেম ফেস করেছেন, কিন্তু একটি প্লেন জার্নিতে তার হাজব্যান্ড কৌশিক মুখার্জি এবং ভিনিতা সিং দুজন একসাথে পাশাপাশি বসে একটি চার্ট পেপারে ডিসাইড করেন যে কোম্পানির লাস্ট ওয়ার্ড কিছু জিনিসের জন্য তার হবে এবং কোম্পানির লাস্ট ওয়ার্ড কিছু জিনিসের জন্য তার হাজব্যান্ডের হবে। তবে থেকেই তাদের ইকুয়েশন অনেক বেশি স্ট্রং হয়ে যায়। আপনারাও এই পলিসিটা কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন। ভিনিতা সিং আজকের ডেটে দাঁড়িয়ে চিন্তা করেন যে আগামী 50 বছরে ইন্ডিয়ান ফিমেল কনজিউমারের কন্ডিশন কীরকম হবে এবং তিনি খুব শিওর যে এই ইন্ডাস্ট্রি আগামী দিনে আরও বেশি বাড়তে চলেছে। মেয়েরা আরও বেশি কাজ করবে, মেয়েরা অনেক বেশি কনফিডেন্ট হবে এবং তার সাথে সাথে বেশি সাকসেসফুল হবে। ভিনিতা মনে করেন যে একটি মেয়েকে কনফিডেন্ট পাওয়ারফুল হতে গেলে কিন্তু রাইট মেকআপ প্রোডাক্টের খুব দরকার। তার কারণ একটি ডেফিনেট কমপ্লেক্সনে যদি কেউ একটা পিঙ্ক লিপস্টিক যেটি তার শেডেরই নয় সেটি ইউজ করে, তাহলে তাকে কিন্তু অনেক বেশি মেকি লাগে। তো সেই জন্য রাইট প্রোডাক্ট, রাইট ফাউন্ডেশন, রাইট লিপস্টিক শেড, এই সমস্ত কিছুই কিন্তু সুগা কসমেটিক্স আপনাদের সকলের জন্য তুলে ধরেছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, এমন একটা জিনিস তিনি শেয়ার করেছেন যা প্রত্যেক এন্টারপ্রেনারকে জানা উচিত, তা হলো শুধুমাত্র মেকআপ ব্র্যান্ড নয়, যা কোনো প্রোডাক্ট যদি আপনারা নিজেরা তৈরি করেন সেই সমস্ত প্রোডাক্টের জন্য কিন্তু আপনাদের দরকার প্লাস 10 to 15 ইয়ার্সের একটা লং ম্যাপ। যদি শুধু আজকে আপনারা চিন্তা করেন যে আজকের প্রোডাক্ট নিয়ে আপনারা কালকেই সাকসেসফুল হবেন, তার সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। তার জন্য 10 to 15 ইয়ার্স আপনাকে নিজের এই টাইমটা দিতেই হবে। আপনাকে কনস্ট্যান্ট মার্কেটে নিজের প্রোডাক্টকে নিয়ে আসতে হবে, কনজিউমারদেরকে জানতে হবে যে আপনার প্রোডাক্ট কি, তারা ইউজ করবে, ফিডব্যাক দেবে, তবেই কিন্তু আপনি রাইট প্রোডাক্ট তৈরি করতে পারবেন। রিসেন্টলি সাকসেস স্টোরিজের মধ্যে ভিনিতা সিং এবং সুগা কসমেটিক্সের নামের সাথে জুড়েছেন রণবীর সিং। রণবীর সিং তাদের অ্যাজ আ কো ফাউন্ডার এবং তার সাথে সাথে ইনভেস্টমেন্ট করেছেন এই ব্র্যান্ডে এবং এই ব্র্যান্ডকে অনেক অনেক বেশি সাকসেসফুল করে তুলতে সাহায্য করছেন। সুগা কসমেটিক্সের এই স্টোরি যদি আপনার জন্য ইন্সপায়ারিং হয়, তাহলে আপনারাও আপনাদের সাকসেস স্টোরি আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের নিচে কমেন্ট বক্সে লিখে পাঠান আপনার জীবনের সাকসেস স্টোরি, যা অন্যকে মোটিভেট করতে সাহায্য করবে।